সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতেই আছো। আজ আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান, প্রধান শিক্ষক, ভাতগ্রাম কেয়ারলেস ইনস্টিটিউশন, মির্জাপুর, টাঙ্গাইল। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের গণিত বিষয়ের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, অনুশীলনী 11.2 এর প্রথম ক্লাস। অনুশীলনী 11.1-এ আমরা অনেকগুলো নিয়ম শিখেছি, মনে আছে তোমাদের? অনুপাতের ধর্ম শিখেছি, অনুপাতের রূপান্তর শিখেছি, যেগুলো কিনা বলি আমরা একান্তরকরণ, যোজন, বিয়োজন, যোজন বিয়োজন, ব্যস্তকরণ, এগুলো আমরা শিখেছি। মনে আছে তোমাদের সেগুলো? ঠিক আছে, যদি মনে থাকে তাহলে আমরা এখানে কিছু গাণিতিক সমস্যা আছে, বাস্তব ভিত্তিক সমস্যা আছে, এই সমস্যার আমরা সমাধান করব। যেমন ধরো, প্রথম থেকে 1 থেকে 9 পর্যন্ত আমাদের আছে হচ্ছে অবজেক্টিভ টাইপের প্রশ্ন। আমরা এখন এই রচনামূলক যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমরা করব। যেমন ধরো হলো 11 নাম্বার একটা অঙ্ক আছে, একটু খেয়াল করো। অনুশীলনী 11.2 এর কিন্তু পেজ নাম্বার 252, হ্যাঁ না 222, পেজ নাম্বার 222। একটু প্রশ্নটা পড়ো। ক, খ, গ, ঘ এর মধ্যে 300 টাকা এমনভাবে ভাগ করে দাও যেন ক এর অংশ ইস্টু খ এর অংশ সমান 2:3, খ এর অংশ ইস্টু গ এর অংশ সমান 1:2, গ এর অংশ এবং ঘ এর অংশ সমান 3:2 হয়। এটা আমাদের প্রমাণ, মানে ভাগ করে দিতে বলেছে 300 টাকা। কার কার মধ্যে সেটার অনুপাত দিয়ে দিচ্ছে। ক এর অংশ ইস্টু খ এর অংশ, এইটা দেওয়া আছে। কত দেওয়া আছে তোমরা একটু দেখো, 2:3। খ এর অংশ ইস্টু গ এর অংশ, এটা কত দেওয়া আছে একটু দেখো বইটাতে, 1:2। এরপরে গ এর অংশ এবং ঘ এর অংশের অনুপাত দেওয়া আছে, এইটা দেওয়া আছে 3:2। এই যে অনুপাতগুলো দেওয়া আছে, এই অনুপাত অনুসারে আমাদেরকে 300 টাকা ভাগ করে দিতে হবে এই ক, খ, গ এবং ঘ এর মধ্যে। এখন আমি লিখবো, সুতরাং এই 4 জনের নামই লিখবো এবার। ক এর অংশ ইস্টু খ এর অংশ ইস্টু গ এর অংশ ইস্টু ঘ এর অংশ, ঘ এর লিখছি তাই না, অংশ। এইটা সমান লিখবো। আমরা কিভাবে লিখবো একটু খেয়াল করো। এই যে 3টা অনুপাত আছে, অনুপাতের রাশিটাকে আমরা এই উপর থেকে নিচে যাই, আবার উপর থেকে নিচে যাব। যেমন দেখো কি কি থাকে, 2, 1, 3, 3, 2, 2, এই তো এই কয়েকটাই তো থাকে আমাদের, এই কয়েকটাই আছে। 2 আছে, 1 আছে, 3 আছে। নিচে আসলাম উপর থেকে, আবার উপরে যে 3, 2, 2। এখানে যে কয়টা লাইন আছে, 3টা লাইন দেওয়া আছে এখানে, তাই না? আমরা এই প্রথমে এই 3টাকে গুণ করব, 2 × 1 × 3 ইস্টু। এরপরে কি করবো, এই একটাকে বাদ দেব, সাথে আরেকটা জয়েন করব, 1 × 3 × 3 ইস্টু। আবার এইটাকে বাদ দেব, এই 3টা নেব, 3 × 3 × 2 ইস্টু। আবার একটা বাদ দেব, এই 3টা নেব, 3, 2, 2, 3 × 2 × 2। বুঝতে পেরেছো শিক্ষার্থীবৃন্দ? দেখো আমরা কি করেছি, এখানে কিন্তু 2 ছিল তাই না, এখানে ছিল 2। প্রথমে আমরা প্রথম 3টা গুণ করেছি, 2, 1, 3। গুণ করার পরে
এই প্রথমটা বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে দেওয়ার পরে আবার এই 3টা গুণ করেছি 1 3 3, এরপরে আবার একটা বাদ দিয়ে দিয়েছি, এবার 3টা গুণ করেছি 3 3 2, এরপরে আবার একটা বাদ দিয়ে দিয়েছি 3 2 2, এরপরে আরেকটা যদি আমি বাদ দেই 2টা থাকে, 3টা আর থাকে না, তার মানে এরপরে আর আমাদেরকে করতে হবে না। এরপরে আমরা কি করব, এগুলো সব গুণ করে দেব। দেখো 2 একে 2, 3 দুগুণে 6 6, 3 একে 3 3 9 9, 3 3 9 9 দুগুণে 18, তারপরে কি 3 2 2, 3 দুগুণে 6 দুগুণে 12। দেখো এই যে একটা অনুপাত হলো 2:6:9:18:12। আমাদের অনুপাতের একটা নিয়ম আছে, অনুপাতের রাশিগুলোকে একই ধরনের একই সংখ্যা দ্বারা আমরা গুণ করতে পারি, 0 বাদ দিয়ে ভাগও করতে পারি, পারি না? তাহলে পরে দেখো প্রত্যেকটাকে আমাদের 3 দ্বারা ভাগ করা যায়। আমরা 3 দ্বারা ভাগ করে দেব। 3 দুগুণে 6, 3 3 9, 3 6 18, 3 4 12। এই যে 4 জনের ভাগ হয়ে গেল। কয় ভাগ? ক পাবে 2 ভাগ, খ পাবে 3 ভাগ, গ পাবে 6 ভাগ, ঘ পাবে 4 ভাগ। তাইলে আমাকে 300কে কয়টা ভাগ করতে হবে? সেইটাকে বলবো আমরা মোট আনুপাতিক ভাগ। মানে এই যে 300কে আমরা ভাগ করে দেব, সেটা কয় ভাগ হবে? 300কে যে ভাগ করে দেব সেটা কয় ভাগ হবে? সেটা হলো মোট আনুপাতিক ভাগ। হলো এই যে ক পাচ্ছে 2 ভাগ, ক 2 ভাগ পাবে ওইখান থেকে, খ পাবে 3 ভাগ, গ পাবে 6 ভাগ, আর ঘ পাবে 4 ভাগ। এই 4টা যোগ করলে পরে আমার মোট কয়টা ভাগ করতে হবে সেটা পেয়ে যাব। এটাকে বলে আমাদের মোট আনুপাতিক ভাগ। 3 2 5 6 5 11 আর 4 15, 15। এই 15 হলো আমাদের মোট ভাগ, তাই না? এখন আমরা যেটা করব, এই অনুপাতে আমরা 300 টাকাকে ভাগ করে দেব। কে কয় ভাগ মনে আছে তো? হ্যাঁ, লেখা শেষ করো, তোমরা লেখা শেষ করো। হ্যাঁ দেখো, ক এর ভাগে আছে 2, এটা মনে রাখো। খ এর ভাগে আছে 3, গ এর ভাগে আছে 6, ঘ এর ভাগে আছে 4। তার মানে কি, ক পাবে 15 ভাগের থেকে 2 ভাগ, খ পাবে 15 ভাগের থেকে 3 ভাগ, গ পাবে 15 ভাগের থেকে 6 ভাগ, ঘ পাবে 15 ভাগের থেকে 4 ভাগ। তাহলে আমি কি লিখব? সুতরাং ক পাবে কত? 15 ভাগের 2 ভাগ। কার? যে টাকা আমি ভাগ করতে বলছি, 300 টাকা আমি ভাগ করতে বলছি, সেই 300 টাকার 15 ভাগের 2 ভাগ পাবে ক। এই টাকাটা পাবে কে? ক পাবে, তাই না? 300 টাকার 15 ভাগের 2 ভাগ পাবে ক। বা দেখো 15কে 300 দ্বারা ভাগ করলে হয় কত? দেখো 15 দুগুণে 30 0 20, তাহলে 20 দুগুণে 40 টাকা। এই 40 টাকা পাবে ক। আর খ পাবে কত? খ পাবে এই 300 টাকা এর 15 ভাগের 3 ভাগ, 15 ভাগের 3 ভাগ টাকা পাবে খ। তাহলে কত পাইলো? এই আগের মতো এটা দিয়ে কাটলে হবে 20। এই যে এখানে কিন্তু 1 লিখতে হবে, এখানে 20, 3 20 60 টাকা। এইটা পেল খ। এরপরে গ। গ কত পাবে? গ পাবে 15 ভাগের 6 ভাগ, তাহলে 300 এর 15 ভাগের 6 ভাগ টাকা পাবে হলো গ। তাহলে এই 15 দিয়ে যদি আমি কাটি, তাহলে এখানে হলো 20, 6 20 120 টাকা। এরপরে হলো ঘ। একটু মুছে নেই, তাই না? ঘ এবং দিয়ে নেই একটা, এবং ঘ পাবে এই যে 300 টাকা আছে এর কত? 15 ভাগের 4 ভাগ, 15 ভাগের 4 ভাগ টাকা পাবে হলো কে পাবে? ঘ পাবে। তাহলে এগুলো এখন মুছে দেই। আমরা তো বুঝতে পেরেছি শেষও হয়ে গেছে প্রায়। 15কে 15 20 বা 80 টাকা। এই 80 টাকা পেল কে? ঘ। দেখো 4 জনেরটা কিন্তু আমরা পেয়ে গেছি। ক পেয়েছে 40 টাকা,
খ পেয়েছে 60 টাকা, কত 40 আর 60 100 টাকা। গ পেয়েছে 120 টাকা, 220 টাকা। ঘ পেয়েছে 80 টাকা, এই 300 টাকা। 300 টাকার ভাগ ওই অনুপাত অনুসারে আমরা করে দিলাম। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এখন মুছে ফেলি, তোমরা একটু উঠিয়ে নাও, তাড়াতাড়ি উঠিয়ে নাও, আমরা আরেকটা অঙ্ক করব। এবার আমরা 13 নাম্বারটা করি। দেখো 13 নাম্বারে কি আছে। 13 নাম্বারে আছে একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার। একটা ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3:5:7। প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো। এই যে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেওয়া আছে, বাহুগুলোর অনুপাত কত দেওয়া আছে? বাহুগুলোর অনুপাত দেখো ভালো করে, বাহুগুলোর অনুপাত দেওয়া আছে, কত দেওয়া আছে? 3:5:7। 3:5:7। তাহলে এই যে তিনটা বাহু আছে, তিনটা বাহুর ভাগ আছে, একটা ভাগে আছে 3, একটা ভাগে আছে 5, একটা ভাগে আছে 7, মানে 3, 5, 7। 3, 5 এবং 7 এই তিনটা ভাগ মিলে মোট কয় ভাগ হয়? আমাকে ওই ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য, মোট যে দৈর্ঘ্য সেটাকে কয় ভাগ করতে হবে, সেইটা আমরা করব কি? মোট আনুপাতিক ভাগ। মোট আনুপাতিক ভাগ সমান কত হয়? 3 + 5 + 7। এখানেও 15, দেখো 15 হয়েছে। তার মানে কি 15 ভাগের 3 ভাগ হচ্ছে গিয়ে একটা বাহু, 15 ভাগের 5 ভাগ হচ্ছে একটা বাহু, 15 ভাগের 7 ভাগ বা 7 ভাগ হচ্ছে আরেকটা বাহু। এই ভাগটা কোত্থেকে পাবো? দেখো বইয়ের মধ্যে আছে পরিসীমা। ত্রিভুজের পরিসীমা আমরা কিভাবে বের করি? ত্রিভুজের পরিসীমা বের করি ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য যোগ করে আমরা পরিসীমা বের করি। যেহেতু 3টে বাহুর দৈর্ঘ্য যোগ করে আমরা পরিসীমা বের করি, তার মানে কি আমাদের এই পরিসীমার মধ্যে 3টে বাহুর দৈর্ঘ্য আছে, ওইটাকে ভাগ করে এই অনুপাতে ভাগ করে দিলে হয়ে গেল। সুতরাং প্রথম বাহু দ্বিতীয় বাহু লিখি। প্রথম বাহুর দৈর্ঘ্য কত হবে? এই যে 45 সেন্টিমিটার ছিল পরিসীমা, এর 15 ভাগের 3 ভাগ হলো একটা, এত সেন্টিমিটার। এখন তুমি কিন্তু ইচ্ছা করলে এটা একটু কাটতে পারো। 15কে 15, 3 15 45, 3 3 9 সেন্টিমিটার হয়ে গেল আমাদের 9 সেন্টিমিটার। এরপরে আমরা দ্বিতীয় বাহুটা বের করব। দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে? খেয়াল করো, 45 এর কত হয়? দ্বিতীয় বাহু হচ্ছে 15 ভাগের 5 ভাগ, 5/15 সেন্টিমিটার। এখানেও কিন্তু আমরা কত কাটতে পারি? 3 এবং 5 গুণ করলে 15 সেন্টিমিটার। এরপরে কোনটা? তৃতীয় বাহুর দৈর্ঘ্য। 45 এর 7/15 মানে 15 ভাগের 7 ভাগ। এইখানে আমি কাটবো 15 দিয়ে 3, 3 7 21 বা 21 সেন্টিমিটার। দেখো 3টা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। কি কি? একটা বাহুর দৈর্ঘ্য পেয়েছি 9 সেন্টিমিটার, একটা বাহুর দৈর্ঘ্য পেয়েছি 15 সেন্টিমিটার, একটা বাহুর দৈর্ঘ্য পেয়েছি 21 সেন্টিমিটার। তুমি যোগ করে দেখো, ওই 45ই হবে। এই যে 21 আর 15 কত? 36, 36 আর 9 45। তার মানে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। উঠিয়ে নাও সুন্দর করে। উঠিয়ে নেওয়ার পরে আমরা আরেকটা অঙ্ক করব। মুছে ফেললাম কিন্তু, হয়েছে তো নিচের টুকু? ওকে। এখন আমরা 14 নম্বর অঙ্কটা করব। দেখো 14 নম্বর অঙ্কে কি আছে?
দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7। 5:7 অনুপাত দেওয়া আছে, এদের গসাগু 4, লসাগু কত? এই যে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, দুইটি সংখ্যার অনুপাত 5:7, এটাই দেওয়া আছে তাই না? 5:7। এখন এই অনুপাত থেকে আমরা কি করব? সংখ্যা দুইটা ধরে নেব। ধরি একটি সংখ্যা 5x, সুতরাং অপর সংখ্যা, আমরা কিন্তু দুইটা ধরতেছি না, আমরা ধরতেছি কোনটা? একটা ধরতেছি। মনে কর প্রথমটা যদি আমি 5x ধরি, দ্বিতীয়টা কিন্তু অবশ্যই 7x হবে। কেন অবশ্যই 7x হবে? কারণ হলো এখানে এই অনুপাত যেহেতু দেওয়া আছে, এইটা 5x হলে আরেকটা 7x হবে, এটা 7x 5y হলে আরেকটা 7y হবে, এটা 5c হলে এটা 7c হবে। সুতরাং দ্বিতীয়টা আমাদের ধরা মান না, দ্বিতীয়টা আমরা অটোমেটিকলি পেয়েছি। সো দুইটা সংখ্যা পেয়েছি, এখন লিখব তাহলে সংখ্যা দুইটির গসাগু সমান কত? এই দুইটা সংখ্যার গসাগু কত হবে দেখো তো। গসাগু আমরা কিভাবে বের করি? গসাগু হলো যেটা কমন সেইটা। 5 এবং 7 এর মধ্যে কোনো কমন উৎপাদক নাই, x আছে, তাহলে গসাগু হবে কত? x। এবং লসাগু কত হবে? লসাগু কোনটা? কমন আনকমন সব নিতে হয়, তাহলে এখানে 5ও নিতে হবে, এখানে 7ও নিতে হবে, যেহেতু কমন না এর মধ্যে 5ও যাবে 7ও যাবে। 5 এবং 7 5 7 35, 35 এবং x এর জন্য একটা, তাহলে 35x। এই দুইটা আমাদের হয়ে গেল লসাগু এবং গসাগু। বুঝতে পেরেছ শিক্ষার্থীবৃন্দ? এইবার প্রশ্নে দেখো, প্রশ্নে লেখা আছে এদের গসাগু 4, আমরা গসাগু পেয়েছি x। প্রশ্নে দেওয়া আছে গসাগু 4, আমরা পেয়েছি x। তাহলে প্রশ্নের সাথে যদি তাল মেলায় তাহলে পরে আমাদের হবে কি? প্রশ্ন মতে x = 4। আমাদের এটা ক্যালকুলেশনের কোনো প্রয়োজনই নাই, কারণ x এর মানই বের হয়ে গেছে। x এর মান যেহেতু বের হয়ে গেছে, আমাদের যখনই x এর মান বের হবে কোনো একটা এরকম সমাধানের অঙ্কে, তখন তুমি প্রথমেই দেখবা যে চেয়েছেটা কি। এখন দেখো চেয়েছে কি? আমাদের চেয়েছে সংখ্যা দুটির লসাগু কত। সংখ্যা দুটির লসাগু কিন্তু এই যে 35x। এখানে যদি আমি এই x এর মানটা বসিয়ে দেই, তাহলেই কিন্তু আমরা সংখ্যা দুটির লসাগু পেয়ে যাব। পাবো না? তাহলে বসিয়ে দেই। সুতরাং সংখ্যা দুইটির লসাগু সমান 35 × 4 সমান 140। এটা গুণ করে দেখো 140 হবে। তাহলে এই যে সংখ্যা দুটির গসাগু আমরা এইখানে মানটা বসিয়ে দিয়ে পেয়ে গেলাম। এই সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক, তোমরা একটু মনোযোগ দিয়ে করো। উঠিয়ে নাও, হ্যাঁ উঠিয়ে নাও। হয়েছে? আচ্ছা, তাহলে আমরা এখন আজকের মতো এখানে শেষ দেবো। আমরা দুইটা বাড়ির কাজ তোমাদের দিয়ে দিই, তোমরা এই দুইটা বাড়ির কাজ করবা, বসে বসে সুন্দর করে করবা। কারণ হলো এখন তো স্কুল বন্ধ, তো সময় আছে অঢেল, তোমরা করে ফেলবা। কি কি দেব দেখো, 10 নাম্বার আর 12 নাম্বার, এই দুইটা তোমরা বাড়ির কাজ করবা, ঠিক আছে? তো আজকে আমাদের এই পর্যন্তই রইল। আমরা আগামী দিন আবার তোমাদের পরবর্তী অঙ্ক নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।